তো আজকের আলোচনার বিষয় হলো শেখা বা লার্নিং। আমাদের হাতে একটা ই-বুকের রূপরেখা আছে, আর তার কিছু অধ্যায়ের অংশবিশেষ, যেটা মূলত আত্মশিক্ষা নিয়ে। এই আলোচনা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে আরও কার্যকরভাবে শেখা যায়। এর পেছনের নীতিগুলো আসলে কি? মানে লক্ষ্যটা হলো শেখার পুরো বিষয়টা যেন একটু সহজ মনে হয় আর কি। বইটার শুরুতেই বেশ একটা দারুণ কথা বলা হয়েছে, যে শেখাটাই নাকি আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটাই মানুষকে অন্য প্রাণী থেকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, একটা অফিসের উদাহরণও আছে দেখলাম। একই যোগ্যতা নিয়ে চাকরিতে ঢুকে একজন হয়তো নতুন জিনিস শিখে বেশ এগিয়ে যান, ঠিক। আর অন্যজন? অন্যজন হয়তো একই জায়গায় থেকে যান। কারণটা ওই শেখার গতি বা ইচ্ছে। হুম, কিন্তু এখানে শেখা মানে তো শুধু তথ্য জানা বা মুখস্থ করা নয়, তাই না? একদমই না। আসলে জোরটা দেয়া হয়েছে বোঝা আর প্রয়োগের ওপর। জ্ঞান যখন শুধু মাথায় থাকে সেটা তো শুধু তথ্য। যখন কাজে লাগে তখনই সেটা সম্পদে পরিণত হয়। আধুনিক যুগে এটাই আসল মূলধন। হুম। কিন্তু মজার ব্যাপার হলো, এই শেখার ইচ্ছেটাকে দুটো জিনিস প্রায়ই আটকে দেয়। একটা হলো ওই অহংকার, ভাবা আমি তো সব জানি। আর অন্যটা হলো অলসতা, ওই কাল থেকে শুরু করব ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, খুবই পরিচিত সমস্যা। তাহলে শুরু করার জন্য বইটা কি বলছে? মানে উপায়টা কি? খুব কঠিন কিছু? না না, বরং খুবই সাধারণ। প্রতিদিন অল্প একটু সময়, ধরুন ৩০ মিনিট আলাদা করে রাখা। কি শিখছেন সেটা ছোট্ট করে হয়তো কোথাও টুকে রাখা। কারণ লেখার মাধ্যমে চিন্তাটা পরিষ্কার হয়। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা শিখলেন তা কোনো না কোনোভাবে ব্যবহার করা। হয়তো কারো সাথে আলোচনা করা, কাউকে বোঝানো। না হলে মস্তিষ্ক সেটাকে গুরুত্বহীন ভেবে একপাশে ফেলে রাখে। আর ওই যে কম্পাউন্ড লার্নিংয়ের ধারণাটা, প্রতিদিন একটু একটু করে শেখার ব্যাপারটা? হ্যাঁ, ওটা বেশ ইন্টারেস্টিং। প্রতিদিন যদি শুধু একটা নতুন জিনিসও শেখা যায়, বছর শেষে ৩৬৫টা নতুন ধারণা বা দক্ষতা যোগ হয়। শুনতে হয়তো কম মনে হচ্ছে, কিন্তু এর প্রভাবটা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আসল কথাটা হলো, শেখা তো একবারে হয় না, এটা একটা প্রক্রিয়া, একটা অভ্যাস। ঠিক। যারা সফল তারা শিখতে থামে না। একদম। বেশ, তাহলে শেখার ইচ্ছেটাকে জাগিয়ে রাখা যায় কিভাবে? বইয়ের দ্বিতীয় অধ্যায়ে বলছে এর জ্বালানি হলো কৌতূহল। কিন্তু সমস্যা হলো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ওই প্রশ্ন করার সাহস বা ইচ্ছেটা যেন একটু কমে আসে, তাই না? হ্যাঁ, ছোটবেলার সেই কেন, কিভাবে প্রশ্নগুলো কেমন যেন হারিয়ে যায়। কেন হয় এমন? আসলে সমাজ বা পরিবেশ অনেক সময় আমাদের বেশি প্রশ্ন করতে উৎসাহ দেয় না, ভুল করতে ভয় দেখায়। কম প্রশ্ন করো, বেশি কথা বলো না, এইসব আর কি। হুম। কিন্তু এই উৎস বলছে, কৌতূহল ছাড়া গভীর শেখা প্রায় অসম্ভব। যখন আমরা সত্যিই কিছু জানতে চাই, জেনুইনলি কিউরিয়াস হই, মস্তিষ্ক নিজে থেকেই উত্তর খুঁজতে শুরু করে। এই খোঁজটাই তো শেখার মূল ভিত্তি। তথ্য তো গুগলে পাওয়া যায়। ঠিক। তথ্য পাওয়া সহজ, কিন্তু কেন বা কিভাবে, এই প্রশ্নগুলো না করলে বোঝাটা ঠিক গভীর হয় না। জানার ইচ্ছেটাই আসল। তাহলে এই কৌতূহলকে আবার জাগিয়ে তোলার কি কোনো উপায় আছে? বইটাতে কিছু বলা হয়েছে? অবশ্যই, কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতির কথা বলা হয়েছে। যেমন প্রতিদিন অন্তত একটা কেন প্রশ্ন নিয়ে ভাবা, সেটার উত্তর খোঁজার চেষ্টা করা। আচ্ছা। শুধু নিজের পছন্দের বিষয় নয়, ইচ্ছে করে একটু অন্য ধরনের কিছু পড়া বা জানা। আর একটা মানসিকতার পরিবর্তন আনা দরকার। আমি এটা জানি না, এটা না ভেবে, আচ্ছা আমি এটা জানতে পারি, এই বিশ্বাসটা রাখা। ভুল করার ভয়টাকেও তো জয় করতে হবে। একদম। ভুল থেকেই তো শিখি আমরা। কৌতূহল থাকলেই হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। কৌতূহল প্লাস পদক্ষেপ = দ্রুত শেখা। হুম। বইটাতে একটা সহজ অভ্যাসের কথাও আছে। প্রতিদিন রাতে ১ মিনিটের জন্য ভাবা, আজ নতুন কি জানলাম, বা আজ কোন প্রশ্নটা মাথায় এলো। কিছুদিন করলেই মস্তিষ্ক নিজে থেকেই নতুন কিছু খেয়াল করতে শুরু করবে। দারুণ আইডিয়া। আচ্ছা, কৌতূহল যদি জ্বালানি হয়, তাহলে মনোযোগ হলো ইঞ্জিন। তৃতীয় অধ্যায়ে এই মনোযোগ নিয়েই কথা। আর এটা তো এখনকার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফোন, নোটিফিকেশন, হাজারো ডিস্ট্র্যাকশন। ঠিক, আমাদের মস্তিষ্ক যেন শর্ট টার্ম উত্তেজনায় অভ্যস্ত হয়ে পড়ছে। ওই যে ডোপামিন চক্রের কথা বলা হয়, এর ফলে
একটানা কোনো কিছুতে মনোযোগ দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আর সমস্যা হলো সমস্যা হলো মনোযোগ ছাড়া তথ্য স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে যেতে পারে না। মানে শেখাটা হয় কিন্তু মনে থাকে না, বোঝাটা গভীর হয় না। তাহলে মনোযোগ ধরে রাখার উপায় কি? বইটাতে কি কোনো নির্দিষ্ট কৌশলের কথা আছে? হ্যাঁ, বেশ কয়েকটা কার্যকরী কৌশলের উল্লেখ আছে, যেমন পোমোডোরো টেকনিক, মানে ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ, তারপর ৫ মিনিটের ছোট্ট একটা ব্রেক। এটা অনেকের জন্য একটানা পড়ার চেয়ে ভালো কাজ করে। আচ্ছা, ওই ২৫-৫ নিয়মটা। হ্যাঁ, আর শেখার সময় ফোন বা অপ্রয়োজনীয় ট্যাব মানে ডিজিটাল ডিস্ট্র্যাকশনগুলো একদম বন্ধ রাখা। একে বলা যেতে পারে ডিজিটাল মিনিমালিজম প্রয়োগ করা। মাল্টিটাস্কিং নিয়েও তো একটা কথা আছে, তাই না? আমরা অনেকেই ভাবি একসাথে অনেক কাজ করলে বোধহয় সময় বাঁচে। কিন্তু গবেষণা বলছে উল্টোটা। মাল্টিটাস্কিং আসলে আমাদের মনোযোগকে বুড়িতর ভাগে ভাগ করে দেয়। ফলে কোনো কাজই ঠিকমতো হয় না, আর ভুলের সম্ভাবনাও বাড়ে। শেখার ক্ষেত্রে তো এটা আরও বেশি সত্যি। এক সময়ে এক কাজ, এই নীতিটা খুবই জরুরি। হুম, ঠিক। এছাড়াও শেখার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা, সেটা পরিষ্কার রাখা, ভালো আলো বাতাসের ব্যবস্থা করা, এই বাইরের পরিবেশটাও কিন্তু মনোযোগে সাহায্য করে। আর মনকে প্রস্তুত করা? হ্যাঁ, সেটাও জরুরি। শেখার আগে হয়তো ২ মিনিট স্থির হয়ে বসা, কয়েকটা গভীর শ্বাস নেওয়া, আজকের লক্ষ্যটা কি সেটা মনে করা, এটাও মনকে ফোকাসড হতে সাহায্য করে। আর ওই যে ফ্লো স্টেটের ধারণাটা, যখন কাজে এতটাই ডুবে যাই যে সময়ের খেয়াল থাকে না। হ্যাঁ, ফ্লো স্টেট, ওটা হলো গভীর মনোযোগের চূড়ান্ত পর্যায়। বলা হয় এই অবস্থায় শেখার গতি নাকি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেড়ে যেতে পারে। বাহ! কিন্তু এটা কি এমনি এমনি আসে? না, এমনি আসে না। এর জন্য কিছু শর্ত লাগে, যেমন স্পষ্ট লক্ষ্য থাকতে হবে, কাজটা নিজের সামর্থ্যের চেয়ে সামান্য একটু কঠিন হতে হবে, খুব সহজ বা খুব কঠিন নয়, মাঝামাঝি। আর অবশ্যই ডিস্ট্র্যাকশন মুক্ত পরিবেশ। এটা তৈরি করতে পারলে শেখাটা আর কষ্টের মনে হয় না, বরং আনন্দদায়ক হয়ে ওঠে। সত্যি বলতে, মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারাটা কিন্তু আজকাল একটা সুপার পাওয়ারের মতো। মনোযোগ দিয়ে শিখলাম, কিন্তু মনে থাকছে না। এটা আরেকটা বিরাট সমস্যা। চতুর্থ অধ্যায় স্মৃতি বা মেমোরি নিয়ে কথা বলছে। আমরা কি সত্যি যা পড়ি তার বেশিরভাগ ভুলে যাই? হ্যাঁ, ওই যে এবিংহাউসের বিস্মৃতি রেখা বা ফগেটিং কার্ভের কথা বলা হয়, সেটা অনুযায়ী যদি আমরা শেখা জিনিসটা আবার না দেখি বা মনে না করি, তাহলে ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৭০% ভুলে যেতে পারি। বলেন কি? তাহলে উপায়? সমস্যাটা কি আমাদের মস্তিষ্কের? না না, বইটা বলছে দোষটা মস্তিষ্কের স্মৃতিশক্তির নয়, বরং আমাদের মনে রাখার পদ্ধতির। আমরা প্রায়ই কি করি? বিচ্ছিন্ন তথ্য মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু মস্তিষ্ক তথ্য মনে রাখে সংযোগের মাধ্যমে, মানে কানেকশন তৈরি করে। সংযোগ কিভাবে? নতুন শেখা জিনিসটাকে পুরনো জ্ঞানের সাথে লিঙ্ক করা, অথবা কোনো ছবি, গল্প বা আবেগের সাথে যুক্ত করা। তখন সেটা মনে থাকে অনেক ভালো। সহজ কথায় বোঝা, সংযোগ তৈরি করা আর নিয়মিত বিরতিতে মনে করা। তাহলে মনে রাখার জন্য শুধু বারবার পড়াটা যথেষ্ট নয়। কৌশলগুলো কি কি? বারবার পড়া মানে ওই রোট রেপিটিশন খুব একটা কাজের নয়। তার চেয়ে স্পেসড রিপিটিশন অনেক বেশি শক্তিশালী। মানে শেখার পর নির্দিষ্ট বিরতিতে, যেমন ১ দিন, ৩ দিন, ৭ দিন, ১৫ দিন পর সেটাকে আবার মনে করা বা ঝালিয়ে নেওয়া। ও আচ্ছা, এই জন্য কি কোনো টুলস আছে? হ্যাঁ, অ্যাঙ্কি বা নোশনের মতো ডিজিটাল টুলস আছে, যেগুলো এই স্পেসড রিপিটেশনে সাহায্য করে। আর একটা দারুণ কৌশল হল ভিজুয়ালাইজেশন। মানে মনে মনে ছবি দেখা? ঠিক, যা শিখছি সেটাকে মনে মনে ছবিতে কল্পনা করা। কারণ আমাদের মস্তিষ্ক টেক্সটের চেয়ে ছবি অনেক দ্রুত আর সহজে মনে রাখতে পারে। বলা হয় প্রায় ৬০,০০০ গুণ দ্রুত। ইন্টারেস্টিং। আর ওই চাঙ্কিং বা স্টোরি লিঙ্কিংয়ের মতো আইডিয়াগুলো? হ্যাঁ, চ্যাঙ্কিং মানে হন বড় তথ্যকে ছোট ছোট যৌক্তিক খণ্ডে ভাগ করে নেয়া। যেমন ফোন নম্বর আমরা ৩-৪টে অংশে ভাগ করে মনে রাখি না? হ্যাঁ হ্যাঁ। শেখার ক্ষেত্রেও বড় বিষয়কে ছোট অংশে ভাগ করলে মনে রাখা সহজ হয়। আর স্টোরি লিঙ্কিং হল কিছু সম্পর্কহীন তথ্য মনে রাখতে হলে সেগুলোকে দিয়ে একটা অদ্ভুত বা মজার গল্প বানিয়ে ফেলা। গল্পটা যত অদ্ভুত হবে, মনে থাকার সম্ভাবনা তত বেশি। বেশ মজার তো। আর একটা সবচেয়ে শক্তিশালী কৌশল হল অন্যকে শেখানো।
যখন আমরা কোনো বিষয়ে অন্যকে বোঝানোর চেষ্টা করি তখন নিজের ধারণাই সবচেয়ে পরিষ্কার হয়। এটা অ্যাক্টিভ রিকলের সেরা উপায়। অর্থাৎ স্মৃতি মানে শুধু জমা করা নয়, বরং সংযোগ তৈরি করা এবং নিয়মিত সেগুলোকে সক্রিয় রাখা। ঘুমের ভূমিকাও তো এখানে গুরুত্বপূর্ণ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময়ে কিন্তু মস্তিষ্ক দিনের শেখা তথ্যগুলোকে গোছায়, স্মৃতিকে স্থায়ী করে। অপর্যাপ্ত ঘুম হলে শেখার কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায়। তাই মূল কৌশল হল ইউজ ইট অর লুজ ইট। যা শিখলাম সেটাকে ব্যবহার করতে হবে, মনে করতে হবে, সংযোগ তৈরি করতে হবে। আজ নতুন কি শিখলাম? এটাকে আগের জ্ঞানের সাথে কিভাবে জুড়লাম? আর এটা কোথায় কাজে লাগাতে পারবো? এই সহজ অভ্যাসটাও আমার সাহায্য করে। শেখার কৌশল জানলাম, এবার আসি পরিবেশ প্রসঙ্গে। পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে শেখার জন্য সঠিক পরিবেশ বা সেটআপ তৈরি করাটাও নাকি জরুরি। এটা কিভাবে কাজ করে? দেখুন, পরিবেশ আমাদের অবচেতন মনে বিরাট প্রভাব ফেলে। যেমন আমরা যদি সবসময় বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করি, তাহলে কিছুদিন পর মস্তিষ্ক বিছানা দেখলেই কাজের কথা ভাববে। ঘুমের জন্য রিল্যাক্স করতে সমস্যা হবে। ঠিক। উল্টোভাবে যদি একটা নির্দিষ্ট টেবিল শুধু পড়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে হয়তো সেখানে বসলেই পড়ার মুড চলে আসতে পারে। এটাকে বলা হচ্ছে পরিবেশগত সংকেত বা এনভায়রনমেন্টাল কিউ। তাই বইটিতে একটা নির্দিষ্ট ফোকাস জোন তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে ডিস্ট্র্যাকশন কম থাকবে। শুধু জায়গা নয়, পরিবেশের অন্যান্য দিক যেমন আলো, শব্দ, এগুলো কি মনোযোগে প্রভাব ফেলে? অবশ্যই কিছু মূল নীতির কথা বলা হয়েছে, যেমন ডেস্কে যত কম জিনিস রাখা যায়, মিনিমাল সেটআপ, তত ভালো। ভিজুয়াল ক্ল্যাটার কম থাকে। পর্যাপ্ত আলো, বিশেষ করে প্রাকৃতিক আলো আর ভালো বাতাস চলাচল জরুরি। আর সদ্য শব্দ নিয়ন্ত্রণের জন্য নিরিবিলি জায়গা তো সবচেয়ে ভালো। যদি না পাওয়া যায়, হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা অ্যাম্বিয়েন্ট নয়েজ যেমন বৃষ্টির শব্দ ব্যবহার করা যেতে পারে। তবে গানের কথা থাকলে মনোযোগ নষ্ট হয়। আর ডিজিটাল পরিবেশটাও নিয়ন্ত্রণ করতে হবে। ফোন দূরে রাখা, ফোকাস অ্যাপ ব্যবহার করা ইত্যাদি। আর ওই টাইম ফ্রেমিং? হ্যাঁ, প্রতিদিন মোটামুটি একই সময়ে শেখার অভ্যাস করলে মস্তিষ্ক ওই সময়ে শেখার জন্য প্রস্তুত হতে শুরু করে। এটাও এক ধরনের পরিবেশ তৈরি করা। বাহ্যিক পরিবেশের পাশাপাশি মানসিক পরিবেশের কথাও কি বলা হয়েছে? কারণ মন বিক্ষিপ্ত থাকলে তো ভালো জায়গায় বসেও লাভ নেই। ঠিক বলেছেন, মানসিক পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। বইটাতে একটা ৩ মিনিটের মানসিক প্রস্তুতি রুটিনের কথা বলা হয়েছে। শেখা শুরুর আগে স্থির হয়ে বসা, কয়েকটা গভীর শ্বাস নেওয়া, আজকের লক্ষ্যটা মনে করা আর নিজেকে মনে মনে বলা, আমি এখন মনোযোগী হচ্ছি। এটা মনকে শান্ত করতে সাহায্য করে। হ্যাঁ, ফোকাস বাড়াতে সাহায্য করে। এমনকি পরিবেশের আরও সূক্ষ্ম উপাদান যেমন ঘরের রং, নীল বা সবুজ নাকি শান্তিদায়ক, হালকা সুগন্ধ, লেবু বা পুদিনা মনোযোগ বাড়াতে পারে। এগুলো কিন্তু অবচেতনভাবে প্রভাব ফেলতে পারে। আসল কথা হল, পরিবেশ মানে শুধু জায়গা নয়, এটা একটা মানসিক অবস্থা তৈরি করা, বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস। পরিবেশ তৈরি হলো, এবার সময় ব্যবস্থাপনার পালা। ষষ্ঠ অধ্যায় বলছে, স্মার্টভাবে শিখতে হলে সময়ের সঠিক ব্যবহার জানতে হবে। শুধু ঘন্টার পর ঘন্টা পড়লেই হবে না। একদম ঠিক। এখানে মূল ধারণাটা হল অগ্রাধিকার বা প্রায়োরিটাইজেশন। মানে সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। আইজেনহাওয়ার মেট্রিক্স নামে একটা পদ্ধতির কথা বলা হয়েছে, যেটা বেশ কাজের। সেটা কি রকম? এগুলো পরিকল্পনা করে করতে হবে। আমাদের শেখা বা স্কিল ডেভেলপমেন্ট সাধারণত এখানেই পড়ে। ৩. জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এগুলো সম্ভব হলে অন্যকে দেওয়া বা সংক্ষিপ্ত করা। ৪. না জরুরি না গুরুত্বপূর্ণ। এগুলো তালিকা থেকে বাদ দেওয়া। এই পদ্ধতিতে ফোকাস করলে গুরুত্বপূর্ণ কাজে সময় দেওয়া সহজ হয়, তাই তো? হ্যাঁ, সময়ের অপচয় কমে। আর যারা বলেন শেখার জন্য সময় পায় না, তাদের জন্য বইটা বলছে এটা আসলে সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাব। সমাধান কি তাহলে? কিছু কৌশল আছে, যেমন টাইম ব্লকিং, ক্যালেন্ডারে শেখার জন্য নির্দিষ্ট সময় ব্লক করে রাখা, মিটিংয়ের মতো। টাস্ক ব্রেকডাউন, বড় লক্ষ্যকে ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভাগ করা, যাতে প্রতিদিন অল্প অল্প করে এগোনো যায়। পোমোডোরো টেকনিক তো আছেই। আর সাপ্তাহিক পর্যালোচনা, প্রতি সপ্তাহে একবার দেখা যে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে কিনা, কিছু বদলাতে হবে কিনা। ৩০ মিনিট গভীর মনোযোগ দিয়ে শিখলেও মাসে ১৫ ঘন্টা হয়, যা একটা ছোটখাটো স্কিল শেখার জন্য কিন্তু যথেষ্ট।
সময় এমন একটা সম্পদ যা একবার গেলে আর ফেরে না। এই প্রসঙ্গে একটা 3 ধাপের দৈনিক রুটিনের কথা বলা হয়েছে, যা বেশ কাজের মনে হল। পরিকল্পনা, মনোযোগ, প্রতিফলন। হ্যাঁ, খুব সহজ কিন্তু কার্যকর। দিনের শুরুতে 5 মিনিট পরিকল্পনা, আজ ঠিক কী শিখবেন বা কোন অংশটা শেষ করবেন। তারপর 60-90 মিনিট গভীর মনোযোগ দিয়ে সেই কাজটা করা, সব ডিস্ট্র্যাকশন দূরে রেখে। আর দিনের শেষে 10 মিনিট পরিফলন, যা শিখলেন তা নিজের ভাষায় একটু গুছিয়ে নেওয়া বা মনে মনে সাজানো। এই রুটিনটা সময়ের সদ্ব্যবহারে দারুণ সাহায্য করতে পারে। বেশ, সব কৌশল জানা হলো, সময়ও বের করা হলো, পরিবেশও ঠিক হলো। কিন্তু সমস্যাটা হয় কিছুদিন পর। শেখার সেই প্রথম দিকের আগ্রহটা আর থাকে না। কাল থেকে আবার শুরু করব, এই ব্যাপারটা চলে আসে। 7ম অধ্যায় এই নিয়েই ডিসিপ্লিন বনাম মোটিভেশন, কোনটা বেশি জরুরি? এটাই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রায়ই মোটিভেশন বা অনুপ্রেরণার ওপর খুব বেশি নির্ভর করি। ধরুন, কোনো একটা দারুণ ভিডিও দেখলাম বা কারো কথা শুনে খুব উদ্দীপ্ত হলাম। হ্যাঁ, মনে হয় এবার করেই ফেলব। ঠিক, কিন্তু সেই উদ্দীপনাটা খুব বেশি দিন থাকে না, কারণ মোটিভেশন জিনিসটা মূলত আবেগ নির্ভর আর বেশ অস্থায়ী। অন্যদিকে যারা লম্বা সময় ধরে কোনো কিছুতে লেগে থাকে তারা নির্ভর করে ডিসিপ্লিন বা শৃঙ্খলার উপর। ডিসিপ্লিন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে নিজেকে জোর করা, রোবটের মতো রুটিন মানা? ঠিক জোর করা বা রোবট হওয়া নয়। ডিসিপ্লিন হলো আপনার যে লক্ষ্য আছে সেটার সাথে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করা, ইভেন যখন আপনার মন চাইছে না তখনও। যেমন যখন নিউজফিড স্ক্রল করতে খুব ইচ্ছা করছে তখনও ওই বইটা খুলে বসা, যখন খুব ক্লান্ত লাগছে তখনও অন্তত 15 মিনিট পড়া চালিয়ে যাওয়া, আজ ভালো লাগছে না এই অনুভূতিটাকে পাত্তা না দিয়ে কাজটা শুরু করে দেওয়া। আচ্ছা। বইটাতে রবি আর অমিতের একটা উদাহরণ ছিল মনে হয়। হ্যাঁ, রবি মোটিভেশন নির্ভর ছিল, তাই পিছিয়ে পড়ল, আর অমিত ডিসিপ্লিন নির্ভর ছিল বলে এগিয়ে গেল। একদম। অমিত মুডের দাস ছিল না, সে তার রুটিনের মালিক ছিল। ডিসিপ্লিন মানেই এটাই, নিজের লক্ষ্যের প্রতি দায়বদ্ধ থাকা। তাহলে মূল কথাটা হলো, মোটিভেশন হয়তো আপনাকে শুরু করতে সাহায্য করে, ধাক্কা দেয়, হ্যাঁ, শুরু করার জন্য মোটিভেশন দারুণ। কিন্তু ডিসিপ্লিনই আপনাকে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যায়, গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। একেবারে তাই। ডিসিপ্লিন মানেই রুটিন তৈরি করা, অভ্যাস তৈরি করা। যখন কোনো কাজ অভ্যাসে পরিণত হয় তখন সেটা করতে আর ততটা মানসিক জোর বা ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না। শেখার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এই ডিসিপ্লিনটাই হলো আসল চালিকা শক্তি। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, আমরা দেখলাম যে শেখাটা আসলে একটা দক্ষতা যা অর্জন করা সম্ভব। এর জন্য কিছু জরুরি উপাদান আছে। কৌতূহল দরকার, গভীর মনোযোগ দরকার, কার্যকর স্মৃতি কৌশল জানতে হবে, সঠিক পরিবেশ তৈরি করতে হবে, সময়কে ঠিকভাবে ব্যবহার করতে হবে। আর ক্ষণস্থায়ী মোটিভেশনের উপর নির্ভর না করে ধারাবাহিক শৃঙ্খলা বা ডিসিপ্লিন গড়ে তুলতে হবে। ঠিক। হ্যাঁ, এই উৎসগুলো মূলত ব্যক্তিগত শেখার উন্নতির উপরেই জোর দিয়েছে। এখান থেকে একটা ভাবনার খোরাক নিয়ে হয়তো আমরা আজকের মতো আলোচনাটা শেষ করতে পারি। অবশ্যই। কি সেটা? আমরা দেখলাম ব্যক্তি হিসেবে কিভাবে আরও ভালোভাবে শেখা যায়, কিন্তু এর পরের ধাপটা কি হতে পারে? মানে কিভাবে এই ব্যক্তিগত শেখাটাকে আমরা দলগত বা সামাজিক স্তরে নিয়ে যেতে পারি? একটা লার্নিং কমিউনিটি বা শেখার দল কিভাবে একে অপরের জ্ঞান আর দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। এই বইয়েরই একটা অব্যবহৃত অধ্যায়ের শিরোনাম ছিল শেখা থেকে নেতৃত্ব, নিজের জ্ঞান অন্যকে দেওয়া। হয়তো সেখানেই লুকিয়ে আছে এর পরের ধাপের ইঙ্গিত। মানে ব্যক্তিগত দক্ষতা অর্জন তো হলো, এবার সেই জ্ঞান ভাগ করে নিয়ে অন্যদের শিখতে সাহায্য করে কিভাবে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব ফেলা যায়, এই ভাবনাটা হয়তো আমাদের আরও জানার জন্য, আরও খোঁজার জন্য উৎসাহিত করবে, তাই না?